দেশের পথে দেশের পথে হ্যাঁ দেশের পথে দেশের পথে দেশের পথে বন্ধুরা কেমন আছেন? আজকে ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের স্বাগতম। আমরা আজও আছি বাংলাদেশের পুরাতন জেলা টাঙ্গাইলে। গত পর্বে আপনারা টাঙ্গাইলের পোড়াবাড়ির মিষ্টি বানানো দেখেছেন। আজ প্রথমেই দেখাবো টাঙ্গাইলের তাঁতের শাড়ি কিভাবে বানায়। বাঙালি নারীর মোস্ট ফেভারিট টাঙ্গাইলের এই তাঁতের শাড়ি। আজকের পর্বের এই অংশটি দেশের শাড়ি প্রেমী সকল নারীদের জন্য উৎসর্গ করা হলো। টাঙ্গাইলের শাড়ি নিয়ে একটা শ্লোক এখানে প্রচলিত আছে। নদী চর খাল বিল গজারির বন, টাঙ্গাইল শাড়ি তার গরবের ধন। 100 বছরেরও পুরনো টাঙ্গাইলের এই শাড়ি শিল্প। অনেক দিন আগে টাঙ্গাইলের মধুপুরের উপজাতীয় লোকেরা এবং বাজিতপুরের তাঁতিরা সূচ দিয়ে কাজ করা এক ধরনের উন্নত মানের শাড়ি তৈরি করত। সময়ের হাত ধরে তাঁতের সেই শাড়ি আরও উন্নত হয়ে টাঙ্গাইলের তাঁতের শাড়ি হিসেবে খ্যাতি অর্জন করে। চমৎকার নকশা, বুনন ও রঙের ব্যবহার করা এক একটা শাড়ি যেন এক একটা শিল্পকর্ম। বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশে এই শাড়ির বাড়তি কদর রয়েছে। পেশাগত কোনো প্রশিক্ষণ ছাড়া এখানকার ৭৬,০০০ তাঁতশিল্পী মনের মাধুরী মিশিয়ে রং বাহারি নানা ডিজাইনের শাড়ি তৈরি করে থাকে। অবিশ্বাস্য সুন্দর এসব শাড়ি কিভাবে তৈরি হয় এখানে না আসলে আপনি জানতেই পারবেন না। কথা না বাড়িয়ে আসুন টাঙ্গাইলের দেলদুয়ারের পাথরাইলের শাড়ির একটা পাইকারি দোকানে ঢুকে পড়ি। আপনার এখানে সবচেয়ে দামি শাড়ি কোনটা? এই শাড়িটা খুলবো? কি শাড়ি বলছেন? এটা হলো সিল্ক। ওয়াও, এটা কটন শাড়ি, পুরাটাই সুইয়ের কাজ করা আমাদের, মানে তাঁতে থেকে হাতে, এটা কোনো মেশিনের কোনো কিছু নাই। মানে ওই পারফোরেটিং ওটা নাই। এটা হলো টাঙ্গাইলের যে জামদানি, যেটা আমরা বলি টাঙ্গাইলের জামদানি শাড়ি। আমি আপনাকে তখন একটা সিল্ক শাড়ি দেখাইছিলাম, এটাও মনে হইতেছে সিল্ক শাড়ি, কিন্তু এই শাড়িটা হলো অরিজিনাল সিল্ক নেই। এটার দাম মানে সিল্কের মতো মনে হলেও কিন্তু দাম কম। কাস্টমারের ঠকে হলো এইসব শাড়িতে, সত্যিকার অবস্থাতে। কারণ এই শাড়িটা হলো অরিজিনাল সিল্ক নেই, এটা হলো ডেঙ্গু সিল্ক নাম। এটা এই ক্যাটাগরি শাড়িটা হলো এই অরিজিনাল, ওই শাড়ির ক্যাটাগরি এটা সিল্কের, এটা হলো অরিজিনাল সিল্কের। মনে হইতেছে যে ওটার এটা মানে এটা একই রকম, একই রকমের। কাস্টমার তো ফাঁকে থেকে বুঝবে না আসলে ব্যাপার হলো এই যে আঁচলটা ওই রকমই মনে হইতেছে। এই শাড়িটা আমরা পাইকারিতে বিক্রি করি ১৪০০, ১৪৫০। এই হলো পাইকারি রেট আছে বর্তমানে। দেখছেন টাঙ্গাইলের তাঁতের শাড়ি। আর শাড়ি দেখবো না, আমার মাথা ঘুরতেছে। অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে, আরো অনেক। এখানে কতগুলা ঘরে কাজ হচ্ছে? এখানে অনেক বাড়ি আছে। টাঙ্গাইল জেলার ১১টি থানার ৩৪,৬৭৮টি তাঁতে ৭৬,০০০-এরও বেশি তাঁতি কাজ করছে। শহরের বিভিন্ন স্থান ছাড়াও বাজিতপুর, নলসন্দা, পাথরাইল, রতনগঞ্জ, কালীহাতিতে গড়ে উঠেছে এই বিশাল তাঁত শিল্প। এসব তাঁতে অর্ডার দিয়ে পছন্দ মতো শাড়ি তৈরি করার সুযোগ রয়েছে। শুধু কি তাঁতের শাড়ি, এখানে আপনি পাবেন লুঙ্গি, গামছা এবং পাঞ্জাবির কাপড়। দেখছেন কাপড় তৈরির সুতোয় কিভাবে রং করা হয়। আমরা এখন যাচ্ছি এই শাড়ি পল্লীর, টাঙ্গাইলের শাড়ি পল্লীর সবচেয়ে পুরাতন যিনি ডিজাইনার তার সঙ্গে দেখা করতে। আপনার নাম কি? দাদা আপনার বয়স কত? আমার বয়স এই ৭৬। ৭৬। কত বছর বয়স থেকে ডিজাইনের কাজ করছেন? ডিজাইনের কাজ করছি আমি 18 বছর বয়সে। তেমন কত সাল ছিল সেটা? এটা 56।
56 বছর, অর্ধশত বছর। হ্যাঁ, অর্ধশত বছর পার করেছেন ডিজাইন করে করে এই শাড়ি, শাড়ি। যা সুন্দরী সুন্দরী মেয়েরা যে হ্যাঁ, শাড়ি এগুলি পছন্দ করে। আপনি তো জানেনই তো। হ্যাঁ। একটা শাড়ির ডিজাইন করতে কতদিন লাগে? সে ডিজাইন হিসাবে মনে করেন যে একটা ডিজাইন বড় আছে, ওটাতে সময় বেশি লাগে, একটা ছোট আছে ওটায় সময় কম লাগে। একটা ডিজাইন করতে আপনি কত টাকা নেন? একটা ডিজাইন করতে টাকা আমাকে 1000 দিতে চাইছে, আমি টাকা নিই, আমি সব আমার কাজের উপরে দিচ্ছি। আপনি বাইরে কাউকে ডিজাইন করে দেন না? আমি কাউরে প্রথম অবস্থায় প্রথম অবস্থায় এটা আমার যেমন ভিতরে এটাই ছিল যে না এইটা তো চক্ষুর ব্যাপার, হ্যাঁ। আমাকে টাকার লোভ দেখাইলেই তো টাকায় অন্যরকম হয়ে যাবে। তাহলে আচ্ছা। আজকে এই বয়সে হ্যাঁ। আর 76 বছর চলছে, তাও আমার কাজ আমি নিজেই করি। তাহলে আপনার করে কাজ আমাদেরকে দেন। হ্যাঁ, দেখাই। চলে না, চলে না। টাঙ্গাইলের দাঁতের শাড়ি সবচেয়ে এক্সক্লুসিভ ডিজাইনারের ডিজাইন, আর মধ্যে আমি বসে আছি 50 বছরের উপরে তার এই ডিজাইনের বিপুল সংগ্রহের সামান্য কিছু আপনাদেরকে দেখাচ্ছি। তবে এটা দেখে তো আর ডিজাইন বোঝা যাবে না, আমরা দেখবো তার অরিজিনাল কাজ করা শাড়িগুলো। শাড়ি যদি কিনতেই হয় তাহলে চলে আসুন টাঙ্গাইলে, প্রবীণ শ্রেষ্ঠ ডিজাইনের শাড়ি তার সামনে থেকে কিনে নিয়ে যাবেন। দেশের পথে। দেশের পথে ভক্তরা, আপনারা জানেন দেশের পথে ঘুরতে আমাদের তেমন কোনো পূর্ব প্রস্তুতি থাকে না, সামনে যা পাই তাই আপনাদের দেখাই। ভাই আপনারা কি করেন এটা? এই তো বলতেছি, এটা স্বর্ণের জিনিসপত্র পানিতে গোসলের সময় পানিতে হারায় যায়, সেগুলি আমরা মনে করেন খুচরা বিচরা বাই করে দিই। পানি পুকুরে? হ্যাঁ, পুকুরে বা খালে দিতে পারেন? হ্যাঁ, পারে। তুলতে পারেন? হ্যাঁ। আপনাদেরকে লোকজন কি বলে ডাকে? আমাদের মনে করেন অনেক নামই ডাকে। কি নাম? এই যে এইগুলি বিক্রি করে দেখা, কেউ ফেরিওয়ালা কয়, আবার কেউ স্বর্ণওয়ালা কয়, স্বর্ণ উঠাই দেখা। স্বর্ণলা কয়? হ্যাঁ। কত রকম প্রফেশন মানুষের। পানিতে ডুব দিয়ে এরা নাকি সোনা তোলে, মানে সোনা তোলে মানে হারিয়ে যাওয়া সোনা তোলে, কানেরটা নাকেরটা যাদের গলারটা হারাই গেল। ওয়াও। দেশের পথে। আমরা ছুটে চলেছি টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ভেতর দিয়ে, উদ্দেশ্য এখানকার দেলদুয়ার জমিদার বাড়ি আপনাদের দেখানো। এই যে দেখছেন, এটি দেলদুয়ার জমিদার বাড়ির মসজিদ। সাদা দালানে লাল রঙের চমৎকার মুসলিম স্থাপত্যের কাজ করা হয়েছে এই মসজিদে। আমরা যখন এখানে পৌঁছলাম তখন নামাজের ওয়াক্ত না থাকার কারণে মসজিদটি বন্ধ ছিল, তাই ভেতরটা আপনাদের দেখাতে পারলাম না। বাইরে থেকে এক ঝলক দেখে নিন জমিদারদের বানানো মসজিদটি। মসজিদের পেছনে রয়েছে বিশাল এই জমিদার বাড়ি। চলুন সেখান থেকে ঘুরে আসি। আমি এখন বসে আছি দেলদুয়ার জমিদার স্টেটে, আর জমিদার বাড়ির নর্থ হাউসে। এই স্টেটের ম্যানেজার ছিলেন মীর মোশাররফ হোসেন, আর এই টাঙ্গাইলে বসেই মীর মোশাররফ হোসেন লিখেছিলেন বিষাদ সিন্ধু। 1800 সালের গোড়ার দিকে ক্রয় ও বিবাহ সূত্রে আটিয়া পরগনার অন্তর্গত এই দেলদুয়ার জমিদারির গোড়াপত্তন হলেও মাত্র কয়েক বছরের মাথায় মানে 1814 সালে জমিদারি নিয়ে বিবাদ দেখা যায়। এর পরের ঘটনা আমাদের জানান। এই জমিদারি সম্বন্ধে কোনো তথ্য থাকলে তা আমাদের জানাতে পারেন। দেশের পথে, বাংলা ভিশন, 73 বীর উত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ইমেল করুন দেশের পথে @banglavision.tv। এসএমএস করুন 0191624736 এই নম্বরে। রাস্তা ভালো, শহর দিয়ে ঘুরে যাওয়ার দরকার নেই। বন্ধুরা, সাপ দেখে কি আপনারা ভয় পান? আমার কিন্তু সাপ দেখে ভালোই লাগে। জীবনে তো অনেক কিছুর পিছিয়ে লাগলাম, আসুন আজ এই সাপটার পিছিয়ে লাগি। মনে রাখবেন, সাপ আমাদের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে, তাই এদেরকে কিন্তু মারবেন না। দেশের পথে ঘুরতে ঘুরতে প্রায়ই আমাদের খাওয়ার সময় পার হয়ে যায়, তাই যেতে পথে যা পাই তাই খেয়ে নিই। মনে রাখবেন, দেশে পথে ঘুরতে হলে খাওয়া নিয়ে বাছাবাছি করা কিন্তু চলবে না।
যুগে যুগে ইসলাম ধর্মের শান্তির বাণী প্রচারের জন্য মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে অলি, গাউস, কুতুব, পীর, দরবেশ, আউলিয়ারা এই দেশে এসেছেন। কিন্তু আমরা এখন যে মাজারে আপনাদের নিয়ে এসেছি তিনি কাশ্মীর থেকে এখানে এসেছেন। হ্যাঁ, এটি বাবা আদমের মাজার। বাবা আদম কাশ্মীরি ছিলেন কাশ্মীরের রাজা, বাদশাহী ছেড়ে উনি এদেশে ধর্ম প্রচারের জন্য আসেন। 550 বছরের পুরাতন মাজার তার। 1500 সালের আগে ধর্মপ্রচারের উদ্দেশ্যে বাবা আদম শাহ কাশ্মীরি এখানে আসেন এবং বাংলার সুলতান সৈয়দ আলাউদ্দিন হোসেন শাহ কর্তৃক এই এলাকার জায়গিরদার নিযুক্ত হন। তিনি কতদিন জীবিত ছিলেন এবং ঠিক কবে থেকে ধর্ম প্রচার করেছেন আর ঠিক কবেই বা টাঙ্গাইলের আটিয়ায় এসেছেন তা জানা না গেলেও মাজারের শিলালিপির লেখা অনুযায়ী জানা যায় 1507 সালের 14 অক্টোবর তিনি এখানে মারা গেছেন। প্রায় 500 বছরের পুরনো এই মাজার এরিয়া 1 একর জমির উপর অবস্থিত। মাজারটির 15 মিটার দক্ষিণে একটি প্রাচীন মসজিদ আছে। বাংলাদেশের কত না জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদের বীর মুক্তিযোদ্ধাদের কবর, তারই একটি এটি। এই যে মুক্তিযোদ্ধার কবর, এটার ঘটনাটা একটু বলবেন? 12 ডিসেম্বর উনি প্লাটন টাঙ্গাইল থেকে পালিয়ে আসার পরে এই যে এই চক উত্তর চকে আপনার উনি ডিফেন্সে চলে যায়। ডিফেন্সে চলে যাওয়ার পরে উনি প্রথম সুবেদার মেজরকে গুলি করে, তারপরে ওনার বুকে গুলি লাগে। আমরা পরে রাত্রে 1টার সময় সংবাদ পাই, পরের দিন তাকে আনা হয়। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। এই যে দেখছেন এটি আটিয়া মসজিদ। শহর থেকে প্রায় 8.5 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে দেলদুয়ার উপজেলার আতিয়া গ্রামের মনোরম প্রাকৃতিক পরিবেশে এই আতিয়া মসজিদ অবস্থিত। চলুন কাছ থেকে দেখে আসি। চারকোনা টাইপের এই মসজিদটি 1609 সালে করটিয়ার পন্নী জমিদার বংশের আদি পুরুষ বায়েজিদ খান পন্নীর পুত্র সাইদ খান পন্নী নির্মাণ করেন। আপনারা দেখছেন বাংলাদেশের বিখ্যাত আটিয়া মসজিদ। আটিয়া জামে মসজিদ এদেশের প্রায় সবাই এই মসজিদটি দেখেছে। কিভাবে? এই দেখেন, এই 10 টাকা নোটের উপরে যে মসজিদটি দেখছেন এটি এই মসজিদ। মসজিদটি সারা গায়ে রয়েছে টেরাকোটার মুসলিম রীতির চমৎকার শিল্পকর্ম। আতিয়া মসজিদের প্রধান কক্ষটির ভেতরের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 7.57 মিটার। মসজিদটির মূল আয়তন 40 বাই 40 ফুট। বারান্দা সহ এটি পূর্ব পশ্চিমে 60 ফুট লম্বা। বড় একটি এবং ছোট ছোট 3 গম্বুজ, মোট 4 গম্বুজ বিশিষ্ট এই প্রাচীন আতিয়া মসজিদটি দেখতে খুবই সুন্দর। ধারণা করা হয় বাবা আদম কাশ্মীরির সম্মানেই সাইদ খান পন্নী এটি নির্মাণ করেছিলেন। 400 বছরের পুরনো এই আতিয়া মসজিদ। মসজিদ এবং এর আশেপাশের মনোরম পরিবেশ দেখতে হলে আপনাকে আসতে হবে টাঙ্গাইল শহর থেকে মাত্র 8 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে লৌহজং নদীর পাড়ের এই আতিয়া গ্রামে। তো দেখুন আতিয়া মসজিদ। যমুনা, ধলেশ্বরী, বংশী সহ টাঙ্গাইলে বেশ কয়েকটি নদী রয়েছে, তবে শহরের একমাত্র নদী হল লৌহজং। দেখবেন নাকি নদীটা? বন্ধুরা, এটা হচ্ছে লৌহজং নদী, টাঙ্গাইল শহরের একমাত্র নদী। আর
এই নদীতে একসময় স্টিমার চলতো, বড় বড় স্টিমার, আর এখন দেখেন ডিঙ্গিও চলে না। যমুনার শাখা, একসময়ের প্রবল খরস্রোতা এই লৌহজং নদীকে কেন্দ্র করেই গড়ে ওঠে টাঙ্গাইল শহর। এখানকার জনজীবন আর ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র ছিল এই লৌহজং নদী। বন্ধুরা, আগেই শুনেছেন টাঙ্গাইল অনেক পুরনো জেলা। ১৬০৯ সালে টাঙ্গাইলের যাত্রা শুরু হলেও নানা পরিবর্তনের মধ্যে দিয়ে ১৯৬৯ সালে এটি পূর্ণাঙ্গ জেলা হিসেবে আত্মপ্রকাশ করে। ঢাকার খুব কাছের হওয়ায় ব্রিটিশ বিরোধী আন্দোলন সহ প্রতিটি আন্দোলন সংগ্রামেই টাঙ্গাইলবাসীর রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। ১৯৭১-এর মুক্তিযুদ্ধে এই জেলাবাসীর অবদান আমরা সবাই কম বেশি জানি। আপনাদেরকে নিয়ে আসছি আল বদরের ক্যাম্পে, রাজাকার আল শামস আল বদরের ক্যাম্পে। ১৯৭১-এর যুদ্ধকালীন সময়ে 10 ডিসেম্বর পর্যন্ত এই ক্যাম্পে মুক্তিযোদ্ধা সহ সাধারণ নিরীহ মানুষদেরকে এনে আটকে রাখা হতো, টর্চার করা হতো এবং তারপরে পাক বাহিনীদের হাতে তাদেরকে তুলে দেওয়া হতো। তারপরে তো তাদের কী অবস্থা তো আপনারা জানেন। দেখছেন আল বদর আল শামস রাজাকারদের ক্যাম্প। এই টর্চার সেলটি খোকা তালুকদার নামে একজন আলবদর কমান্ডারের অধীনে ছিল। যুদ্ধ চলাকালীন সময়ে খোকা ছিল মূর্তিমান আতঙ্ক। 11 ডিসেম্বর টাঙ্গাইল মুক্ত হওয়ার পরদিন মুক্তিযোদ্ধারা তাকে ধরে এনে বিন্দুবাসিনী স্কুলে এক প্রকাশ্য জনসমাবেশে বেয়নেট চার্জ করে জনতার মাঝে ছেড়ে দেওয়া হয়, আর সেখানেই ঘাতকের মৃত্যু হয়। ভেবে দেখুন তো কি ভয়াবহ ছিল সেসব দিনগুলো। আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং ভাষা সৈনিক শামসুল হকের নামে এই তরুণটির নাম করা হচ্ছে শামসুল হক তরুণ। অবিভক্ত ভারতে মুসলিম লীগের অন্যতম নেতা এবং আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সেক্রেটারি শামসুল হক মহাত্মা গান্ধীর নেতৃত্বে স্বদেশী আন্দোলনে যোগ দিয়ে রাজনীতিতে জড়িয়ে পড়েন। ১৯৪০ সালের লাহোর প্রস্তাব এবং ৪৬-এর ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা রোধে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এই টাঙ্গাইলে জন্মেছেন অনেক নামি দামি মানুষ। তার মধ্যে প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ, দানবীর রণদা প্রসাদ সাহা, বিচারপতি আবু সাইদ চৌধুরী, লোকমান হোসেন ফকির, কৃষক নেতা হাতেম আলী খান এবং জাদু সম্রাট পিসি সরকারের নাম এ মুহূর্তে মনে আসছে। আর আমরা চলেছি জাদু সম্রাটের বাড়িতে। এটা কি? এটা একটা ম্যাচের কাঠি। আমার এ হাতেও কিছু নেই, এ হাতেও কিছু নেই। এই দেখেন ম্যাচের কাঠি। খেয়াল রাখেন পেছনের বাড়িটি আর আমার হাতের দিকে, আমার চোখের দিকে। আমি ম্যাচের কাঠিটি হাতে রেখে এই আঙুল দিয়ে আমরা ধরবো। আমরা আঙুল দিয়ে ধরলাম ম্যাচের কাঠিটি। এটা হচ্ছে ট্রিক্সের ধরা। এই ধরলাম আপনাদের চোখের সামনে, ক্যামেরার সামনে। এই ক্যামেরাম্যান কোনো কাট হবে না। ওকে, রেডি 1 2 3। ওয়াও, নাই ফেলে দিছি, ইটস ইম্পসিবল। এই চোখের সামনে চলে আসবে। রেডি 1 2 3। কারণ কি জানেন? আমি এখন দাঁড়িয়ে আছি পিসি সরকারের বাড়িতে। এটি ছিল জাদুর সম্রাট পিসি সরকারের বাড়ি। এ বাড়িতে আসলেই টুকটাক জাদু এমনিতেই শিখে যাবেন। এই দেখেন আছে, এই দেখেন নেই। হা, পিসি সরকারের আসল নাম প্রতুল চন্দ্র সরকার। ১৯১৩ সালে টাঙ্গাইল শহরতলির আশেকপুর গ্রামের এই বাড়িতে তিনি জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ভগবান চন্দ্র সরকার এবং মা কুসুম কুমারী সরকার। মূলত ছাত্র জীবনেই পিসি সরকার জাদুবিদ্যায় পারদর্শী হয়ে ওঠেন। তার দেখানো উল্লেখযোগ্য জাদুর মধ্যে ফোর্থ রাইটিং, শূন্যে ঝুলন্ত কঙ্কাল, বৈদ্যুতিক করাত দিয়ে তরুণী দ্বিখণ্ডিত করা, মরুভূমিতে আগুনের ঝড় ইত্যাদি। একবার তো তার জাদুর কারিশমা দেখে অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী এ.কে.এম. ফজলুল হকও হতবাক হয়ে যান। জাদু সম্রাট তাকে একটা সাদা কাগজ দিয়ে যা ইচ্ছা লিখতে বলেন। লেখার পর দেখা গেল কাগজে লেখা আছে, আমি স্বেচ্ছায় প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করছি। ভাবতে পারছেন কি ঘটনাটা ঘটেছিল তখন? ১৯৭১ সালের ৬ জানুয়ারি বাংলা জাদু সম্রাট পিসি সরকারের জীবন অবসান ঘটে। বন্ধুরা, আজকে আপনাদেরকে শ্মশানঘাটে নিয়ে আসছি রাত্রিবেলা। আজকে শ্মশানঘাটে রাত্রে আসছি একদম যে কারণে মানুষ শ্মশানঘাটে আসে, সেই কারণে শেষকৃত্য অনুষ্ঠান দেখতে। এখানে আজকে শেষকৃত্য অনুষ্ঠান হচ্ছে। একজন আসছে, একটা মৃত ব্যক্তি আসছে, তার শেষকৃত্য অনুষ্ঠান আপনাদেরকে দেখাবো। আসেন। মানুষ মরে গেলে দেহ থেকে আত্মা চলে যায়, তখন এই দেহের আর কোনো দাম থাকে না। হিন্দু ধর্ম মতে দেহটি তখন শুধুমাত্র খোলস, তাই তাকে দাহ করে ফেলা হয়। আর সেই দেহকে দাহ মানে পোড়ানোই আজ দেখাবো আপনাদেরকে। আমাদের উদ্দেশ্য হলো হিন্দু ধর্মে
মানব জীবনের শেষ আনুষ্ঠানিকতা আপনাদের দেখানো। দেশের পথে দর্শক বন্ধুরা, যারা অনুষ্ঠানের এই শেষ অংশটুকু দেখতে চান না তারা দয়া করে দেখবেন না। এখন চিতা সাজানো হচ্ছে। চিতা সাজানো হওয়ার পরে ওইদিকে আরো কিছু কাজ চলছে, চল নদীগুলো দেখায়। তো হিন্দু ধর্মে মানব জীবনের এই চরম পরিণতির মধ্যে দিয়ে শেষ হয়ে গেল আজকের দেশের পথে পর্বটি। আমাদের আগামী পর্ব থাকবে টাঙ্গাইল, দেখার আমন্ত্রণ রইল।